আসসালামু আলাইকুম এভরিওয়ান। সৎ মায়ের অপবাদ গল্পের 10 নম্বর পর্ব। আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবা। আমাদের পেজের নাম রেদওয়ান অলওয়েজ অন ফায়ার, লিংক পিন কমেন্টে দেওয়া আছে। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। হাসপাতালের করিডোরটা অস্বাভাবিকভাবে শান্ত। ইমার্জেন্সি রুমের দরজার সামনে সবাই দাঁড়িয়ে আছে। রাকিব বারবার দেয়ালের দিকে তাকাচ্ছে, আবার মেঝের দিকে। আমিনা বেগম বসে পড়েছেন একটা চেয়ারে, হাত দুটো কাঁপছে। মাহবুব রহমান একদম স্থির দাঁড়িয়ে আছেন, কিন্তু চোখে অস্থিরতা স্পষ্ট। রনি একটু দূরে দাঁড়িয়ে আছে, চুপচাপ চোখ নিচে নামানো, মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু ভেতরে ভেতরে সে যেন ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। কিছুক্ষণ পর ইমার্জেন্সি রুমের দরজা খুলল। ডাক্তার বেরিয়ে এলেন, মাস্ক নামিয়ে গলায় ঝুলিয়ে নিলেন, মুখটা সিরিয়াস। মাহবুব রহমান সঙ্গে সঙ্গে এগিয়ে গেলেন। ডাক্তার, আমার মেয়েটা কেমন আছে? ডাক্তার একটু থামলেন, তারপর শান্ত গলায় বললেন, এটা মূলত প্যানিক অ্যাটাক ছিল। খুব স্ট্রং ইমোশনাল শক পেয়েছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, হার্টবিট বেড়ে গিয়েছিল। আমরা এখন স্ট্যাবিলাইজ করেছি, এখন আর রিস্ক নেই। আমেনা বেগম হাত জোর করে বললেন, আল্লাহর দোহাই ডাক্তার, ও ঠিক থাকবে তো? ডাক্তার মাথা নেড়ে বললেন, শারীরিকভাবে আপাতত ঠিক আছে, কিন্তু মানসিকভাবে ও অনেক স্ট্রেসে আছে। এমন কিছু ট্রিগার হয়েছে যেটা ওর ব্রেনকে ওভারলোড করে দিয়েছে। তিনি একটু থেমে আবার বললেন, এখন সবচেয়ে জরুরি হলো ওকে কোনো ধরনের ইমোশনাল চাপ দেওয়া যাবে না। অন্তত কিছুদিন সম্পূর্ণ রেস্ট, শান্ত পরিবেশ আর কাউন্সিলিং লাগবে, না হলে আবারও হতে পারে। রাকিব নিচু গলায় বলল, ডাক্তার ও কি কিছু বলেছে? ডাক্তার একটু চুপ করে তাকালেন, তারপর বললেন, পেশেন্টের কথা শুনে মনে হয়েছে কোনো গভীর ইমোশনাল রিজেকশন বা ব্রেকডাউন হয়েছে। এই ধরনের কেসে অনেক সময় কাছের কারোর সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে, সেটা হঠাৎ ভেঙে গেলে শরীর রিয়াক্ট করে। এই কথা শেষ হতেই করিডোরটা যেন আরো ভারী হয়ে গেল। সবাই একসাথে অস্বস্তিতে চুপ হয়ে গেল। ডাক্তার আবার বললেন, আপনারা ভেতরে যেতে পারবেন, কিন্তু শান্তভাবে কথা বলবেন, বেশি প্রশ্ন করবেন না। ডাক্তারের কথা শুনে সবাই এক প্রকার দৌড়ে আফরিনের কেবিনে চলে যায়। আমেনা বেগম আফরিনের পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, তোর কি হয়েছে মা? কিসের এত কষ্ট? আমাকে বল, আমি সবকিছু ঠিক করে দেব। আফরিন বলল, না মা, আমার কিছু হয়নি। হঠাৎ করেই শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তারপর আর কিছু মনে নেই। রনি আফরিনের দিকে তাকিয়ে আছে আর ভাবছে মেয়েটা কি সুন্দর তাকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে মাহবুব রহমান মেয়েটার দিকে তাকালেন, তারপর আস্তে আস্তে রনির সামনে এসে দাঁড়ালেন। কণ্ঠটা শান্ত, কিন্তু ভেতরে গভীর কাঁপন লুকানো। তিনি বললেন, রনি বাবা, এই 9 বছরে আমি তোমার কাছে কিছুই চাইনি। আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কি দেবে? রনি একটু নরম হয়ে বলল, জি আঙ্কেল, বলেন। মাহবুব রহমান এক মুহূর্ত থামলেন, তারপর ভারী গলায় বললেন, আমার মেয়েটাকে তুমি বিয়ে করো বাবা, ওকে বাঁচাও তুমি। একজন বাবা হয়ে আমি আজকে নিজের মেয়ের প্রাণ ভিক্ষা চাইছি তোমার কাছে। হাসপাতালের কেবিনটা নিস্তব্ধ। মাহবুব রহমানের কথা শুনে পুরো রুম যেন থেমে গেল। রনির বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। সে অবিশ্বাস নিয়ে তাকালো মাহবুব রহমানের দিকে, যেন ঠিক শুনতে পারেনি। আঙ্কেল, আপনি কি বলছেন? আফরিন যখন রনির কাছে নিজের ভালোবাসা জাহির করছিল তখন তিনি সব শুনতে পেয়েছিলেন। তিনি ভেবেছিলেন ছেলেমেয়েরা বড়, ওরা ওদের ডিসিশন নিতে পারবে, ওদের জীবনে তিনি হস্তক্ষেপ করবেন না। কিন্তু মেয়ের এই অবস্থা দেখে তিনি আর চুপ থাকতে পারেননি। মাহবুব রহমান এবার আরো কাছে এগিয়ে এলেন, চোখ দুটো লাল হয়ে আছে। আমি জানি আমি স্বার্থপরের মতো কথা বলছি, কিন্তু আমি একজন বাবা রনি, নিজের মেয়েকে এভাবে তিলে তিলে শেষ হতে দেখতে পারছি না। আমেনা বেগম মেয়ের হাবভাব দেখে অনেক আগেই সব বুঝতে পেরেছিলেন। তিনি চোখ মুছতে মুছতে বললেন, রনি বাবা, আফরিন তোকে অনেক ভালোবাসে, তুই না চাইলে কখনো জোর করতাম না, কিন্তু আজকে মেয়েটার অবস্থা দেখে ভয় লাগছে। রাকিব চুপ করে দাঁড়িয়ে আছে, তার চোখ নিচু, মনে গভীর অপরাধবোধ। বারবার তার মনে হচ্ছে কেন সে আফরিনকে রনির কাছে নিজের মনের কথা বলতে উৎসাহ দিয়েছিল। যদি সে এমনটা না বলতো তাহলে হয়তো আফরিন কখনোই রনিকে নিজের অনুভূতির কথা জানাতো না, আর রনির প্রত্যাখ্যানের পর এভাবে ভেঙে পড়ে অসুস্থ হয়ে যেত না তার বোন। রনি আফরিনের দিকে তাকালো, মেয়েটা ফ্যাকাশে মুখে শুয়ে আছে, স্যালাইন চলছে হাতে, চোখ দুটো ভেজা, কিন্তু সে একবারও রনির দিকে তাকাচ্ছে না। হঠাৎ আফরিন কাপা গলায় বলল, আব্বু প্লিজ এসব বলো না। সবাই চুপ হয়ে গেল। আফরিন উঠে বসার চেষ্টা করলো। আমেনা বেগম তাড়াতাড়ি তাকে ধরে ফেললেন। আফরিন চোখ নামিয়ে বলল, আমি কাউকে বাধ্য করে ভালোবাসা চাই না।
রনির বুকটা মোচড় দিয়ে উঠল। আফরিন আবার বলল, রনি ভাইয়া আমাকে কখনো মিথ্যা আশা দেয়নি। উনি স্পষ্ট করে বলেছে উনি আমাকে ভালোবাসে না। তাহলে কেন উনাকে অপরাধবোধে ফেলে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করবেন? মাহবুব রহমান অসহায় গলায় বললেন, কিন্তু মা। আফরিন এবার চোখ তুলে তাকিয়ে বলল, না আব্বু, ভালোবাসা ভিক্ষা করে পাওয়া যায় না। আর আমি এত দুর্বল না যে একটা প্রত্যাখ্যান আমাকে শেষ করে দেবে। আমি এমনি অসুস্থ হয়ে গিয়েছিলাম, আস্তে আস্তে ঠিক হয়ে যাব। রনি স্থির দাঁড়িয়ে আছে। তার বুকের ভেতর অদ্ভুত একটা চাপা যন্ত্রণা হচ্ছে। কারণ আফরিন ঠিকই বলেছে, সে যদি আজকে হ্যাঁ বলে সেটা কি ভালোবাসা হবে, নাকি শুধুই দায়বদ্ধতা? আর সবচেয়ে বড় কথা, সে কি সত্যি কোনো দিন নীলার জায়গায় অন্য কাউকে কল্পনা করতে পারবে? পারবে না। এই সত্যটা সে যতটা জানে, আজকে তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে। কেবিনের ভেতর ভারী নীরবতা নেমে এলো। ঠিক তখন আফরিন আস্তে করে বলল, রনি ভাইয়া আপনি একটু বাইরে যান, আমি আব্বুদের সাথে একা কথা বলতে চাই। রনি কয়েক সেকেন্ড তাকিয়ে রইল মেয়েটার দিকে, তারপর নিঃশব্দে মাথা নেড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। হাসপাতালের করিডোরে এসে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ালো রনি। রনি চোখ বন্ধ করল। রাকিব রনির পাশে বসে কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই অপরাধ বোধে ভুগছিস। রনি তিক্ত হেসে বলল, আমার জন্য একটা মানুষ হাসপাতালে ভাই, অপরাধ বোধ হবে না? রাকিব আস্তে করে বলল, আফরিন তোকে ভালোবাসে এটা সত্যি, কিন্তু ও কখনো তোর করুণা চায় না। রনি নিশ্চুপ। রাকিব আবার বলল, আমি বোনটাকে চিনি, ও কষ্ট পাবে, হয়তো অনেক কাঁদবে, কিন্তু মিথ্যা সম্পর্কের মধ্যে বাঁচার চেয়ে এই কষ্টটা ওর জন্য ভালো। রনি নিচু গলায় বলল, আমি কাউকে আর ভালোবাসতে পারি না ভাই, অনেক চেষ্টা করেছি। রাকিব দীর্ঘশ্বাস ফেলে বলল, এভাবে নিজেকে শেষ না করে দিয়ে জীবনকে আরেকটা সুযোগ দে, সেটা আফরিন না হলেও আমরা কষ্ট পাবো না। রনি কিছু বলল না। দূরে হাসপাতালের জানালার বাহিরে ভোরের আলো ফুটতে শুরু করেছে। 2 দিন পর আফরিন বাসায় ফিরে এলো। বাড়ির সবাই তার সাথে খুব সাবধানে কথা বলছে, যেন একটু ভুল শব্দেও মেয়েটা আবার ভেঙে পড়বে। কিন্তু আশ্চর্যজনকভাবে আফরিন নিজেকে খুব স্বাভাবিক রাখার চেষ্টা করছে। সবার সামনে হাসছে, মায়ের সাথে গল্প করছে, বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্টও করেছে। শুধু একটা জিনিস বদলে গেছে, সে এখন রনিকে এড়িয়ে চলে। রনি বাসায় ফিরলে আফরিন নিজের রুমে চলে যায়। ডাইনিং টেবিলে একসাথে বসে না, চোখাচোখি হলেই অন্যদিকে তাকিয়ে ফেলে। আফরিন চেষ্টা করছে নিজের অনুভূতিগুলোকে চাপা দেওয়ার। রনি বিষয়টা বুঝতে পারে, আর প্রতিবারই তার বুকের ভেতরটা কেমন যেন খালি খালি লাগে। এক রাতে ডিউটি শেষে বাসায় ফিরল রনি। ড্রয়িং রুম অন্ধকার, সবাই ঘুমিয়ে গেছে। সে ধীরে ধীরে রান্নাঘরে গিয়ে পানি নিতে নিল। ঠিক তখন বারান্দা থেকে ভেসে এলো চাপা কান্নার শব্দ। রনি থেমে গেল। ধীরে ধীরে বারান্দার দিকে এগিয়ে গিয়ে দেখলো আফরিন এক কোণে বসে কাঁদছে। চাঁদের আলোয় মেয়েটার চোখের পানি স্পষ্ট ঝিলমিল করছে। রনির বুকটা মোচড় দিয়ে উঠল। সে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, তারপর আস্তে করে বলল, আফরিন। আফরিন চমকে উঠে দ্রুত চোখ মুছে ফেলল। আপনি? রনি আস্তে করে এগিয়ে এলো। এভাবে কাঁদছো কেন? আফরিন জোর করে হেসে বলল, এমনি। রনি শান্ত গলায় বলল, আমার কারণে? আফরিন কয়েক সেকেন্ড চুপ থেকে মাথা নিচু করল। হয়তো। রনির বুকের ভেতরটা কেমন যেন চিনচিন করে উঠল। আফরিন বলল, জানেন সবচেয়ে বেশি কষ্ট কোন জিনিসে হয়? রনি চুপচাপ তাকিয়ে আছে। আফরিন বলল, যখন কেউ আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়, অথচ আপনি তার জীবনে প্রয়োজনই না। কথাটা শুনে রনি নিঃশব্দে চোখ নামিয়ে ফেলল। আফরিন চোখের পানি মুছে মৃদু হাসল। তারপর বলল, কিন্তু সমস্যা নেই, আমি ঠিক হয়ে যাব। সেদিন রাতটা রনির জীবনে সবচেয়ে দীর্ঘ রাতগুলোর একটা ছিল। বারান্দায় আফরিনের কান্না ভেজা মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। আমি ঠিক হয়ে যাব। মেয়েটা হাসছিল, অথচ সেই হাসির আড়ালে কতটা ভাঙাচোরা কষ্ট লুকানো ছিল সেটা রনি স্পষ্ট বুঝতে পেরেছে। কিন্তু সবচেয়ে বেশি যেটা তাকে নাড়িয়ে দিয়েছে সেটা হলো আফরিন কখনো তাকে দোষ দেয়নি, একবারের জন্যও না। রনি বিছানায় বসে মাথায় হাত দিল। তার মনে হলো সে যেন অনেকদিন ধরে মৃত একটা স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে আছে। নীলাকে হারানোর পর সে নিজের জীবনের দরজাটাই বন্ধ করে দিয়েছিল, কিন্তু সেই বন্ধ দরজার বাহিরে কেউ একজন নিঃশব্দে দাঁড়িয়েছিল এতদিন। সে হলো আফরিন। সে কখনো জোর করেনি, কখনো অধিকার দেখায়নি, শুধু নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে। রনির বুকের ভেতরটা হঠাৎ তীব্র একটা অপরাধবোধের সাথে অদ্ভুত উষ্ণ অনুভূতি জন্ম নিল। সে কি সত্যি শুধু নীলার স্মৃতির জন্য নিজের পুরো জীবন থামিয়ে রাখবে, আর সেই সাথে একটা মানুষকে প্রতিদিন কষ্ট দেবে? হঠাৎ সে উঠে দাঁড়ালো। পরদিন সকালে ডাইনিং টেবিলে সবাই চুপচাপ বসে আছে। পরিবেশটা অস্বস্তিকর নীরব। আফরিন নিচু মাথায় নাস্তা করছিল। রনি আস্তে করে এসে চেয়ার টেনে বসলো। আমেনা বেগম বললেন, রনি বাবা, চা দেব?
রনি বলল, জি আন্টি। কিছুক্ষণ নীরবতার পর রনি হঠাৎ বলল, আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা আছে। মাহবুব রহমান বললেন, কি কথা বাবা? রনি গভীর নিঃশ্বাস ফেলে বলল, আমি আফরিনকে বিয়ে করতে রাজি। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। আমিনা বেগম হতবম্ব হয়ে মুখে হাত দিলেন। রাকিব বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আর আফরিন, সে যেন ঠিক শুনতেই পারেনি। ধীরে ধীরে মাথা তুলে তাকালো রনির দিকে, চোখে অবিশ্বাস। এক প্রকার চিৎকার করে বলল, কি? রনি এবার সরাসরি আফরিনের দিকে তাকালো। আমি সত্যি বলছি। আফরিনের গলা কেঁপে উঠল। আফরিন বলল, কিন্তু আপনি তো আমাকে ভালোবাসেন না। কথাটা শুনে রনি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আস্তে করে বলল, হয়তো আমি এখনো ভালোবাসা অনুভব করতে ভুলে গেছি, কিন্তু একটা জিনিস বুঝেছি আফরিন, নীলার পর তোমার মতো করে আর কেউ কোনোদিন আমাকে এত নিঃস্বার্থভাবে ভালোবাসেনি। আফরিনের চোখ ভিজে উঠল। রনি আবার বলল, আমি মিথ্যে প্রতিশ্রুতি দিতে পারবো না। আজই বলবো না যে আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি চেষ্টা করতে চাই, নতুন করে বাঁচতে চাই, যদি তুমি আমার পাশে থাকো। আফরিনের বুকটা কেঁপে উঠল। মাহবুব রহমান আবেগে চোখ মুছলেন। আমেনা বেগম ফুপিয়ে কেঁদে ফেললেন। কিন্তু আফরিন চুপ। সে আস্তে করে উঠে দাঁড়ালো। তারপর কাপা গলায় বলল, আপনি কি আমাকে করুণা করে এই সিদ্ধান্ত নিচ্ছেন? রনি সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, না, করুণা কেন করব? তোমার এই খাদহীন ভালোবাসাকে আমি যদি করুণা করি তাহলে আমি মানুষ হিসেবে গণ্য হব না। আফরিনের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। রনি আস্তে করে তার সামনে গিয়ে দাঁড়ালো। আমি পারফেক্ট মানুষ না আফরিন, হয়তো অনেক সময় লাগবে আমার, কিন্তু যদি তুমি চাও তাহলে আমি সত্যি একটা সুযোগ দিতে চাই এই সম্পর্কটাকে, আমাদের দুজনকে। আফরিন আর নিজেকে সামলাতে পারল না। হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল সে। আমেনা বেগম দ্রুত মেয়েকে জড়িয়ে ধরলেন। রনি কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, জি আঙ্কেল, যদি আপনাদের আপত্তি না থাকে আমি আজকেই বিয়েটা করতে চাই। আমেনা বেগম বিস্ময়ে বললেন, আজই? রনি শান্ত গলায় বলল, দেরি হলে আমি যদি আমার ডিসিশন চেঞ্জ করে ফেলি? আমি আর পিছিয়ে যেতে চাই না। রাকিব হেসে উঠে বলল, তাহলে দাঁড়িয়ে আছো কেন সবাই? কাজী ডাকো। সবকিছু এত দ্রুত ঘটতে লাগলো যে আফরিন নিজের চিন্তাগুলো গুছিয়ে উঠতে পারছিল না। আমেনা বেগম তাড়াহুড়ো করে আলমারি থেকে নিজের বিয়ের সময়ের লাল শাড়িটা বের করে বলল, এটাই পরবে মা, আমার খুব শখ ছিল এটা তোকে পরাবো। আফরিন শাড়িটার দিকে তাকিয়ে থাকলো। তার চোখ আবার ভিজে উঠল। আম্মু, সত্যি কি আমার বিয়ে হচ্ছে রনি ভাইয়ের সাথে? আমেনা বেগম মেয়ের গালে হাত রেখে হেসে বলল, হ্যাঁ মা, আল্লাহ চাইলে আজকে থেকেই নতুন জীবন শুরু হবে তোর। আফরিন আয়নার সামনে বসে আছে। তার হাত কাঁপছে। মনে হচ্ছে বুকের ভেতর হৃৎপিণ্ডটা খুব জোরে ধুকপুক করছে। তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা আজকে সত্যি হতে যাচ্ছে, কিন্তু সেই সাথে ভয়ও হচ্ছে। রনি কি সত্যি তাকে মেনে নিতে পারবে, নাকি আজকের এই সিদ্ধান্তটা শুধুই আবেগ? ঠিক তখনই দরজায় ঠোকা পড়ল। রাকিব ভেতরে ঢুকে মুচকি হেসে বলল, কি রে, কাঁদছিস নাকি আবার? আফরিন তাড়াতাড়ি চোখ মুছে ফেলল। রাকিব ধীরে ধীরে বোনের পাশে বসে বলল, শোন, একটা কথা মনে রাখবি, রনি তোর প্রতি করুণা থেকে এই সিদ্ধান্ত নেয়নি। এই 9 বছরে রনির সাথে চড়ে এইটুকু বুঝতে পেরেছি ও ঝোঁকের বসে কোনো কাজ করা মানুষ না। ও নিশ্চয়ই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে। আফরিন বলল, কিন্তু ও তো আমাকে ভালোবাসে না ভাইয়া। রাকিব মৃদু হেসে তার মাথায় হাত রাখল। সব ভালোবাসা প্রথম দিনে আসে না পাগলি, কিছু ভালোবাসা সময় নিয়ে জন্মায়। আফরিন চুপ করে রইল। ড্রয়িং রুমে ছোট করে বিয়ের আয়োজন করা হয়েছে। কাছের কয়েকজন আত্মীয় এসেছে। ঘর জুড়ে চাপা উত্তেজনা। সাদা পাঞ্জাবিতে বসে আছে রনি। তার চোখে আজকে অদ্ভুত শান্তি। কাজী সাহেব কাগজপত্র গুছিয়ে বললেন, কনেকে নিয়ে আসুন। একটু পরে আফরিনকে নিয়ে এসে বসানো হলো। লাল শাড়িতে তাকে দেখে কয়েক সেকেন্ড রনি তাকিয়ে রইল। মেয়েটার চোখ নিচু, হাত কাঁপছে। কাজী সাহেব হেসে বললেন, কনে সাহেবা, আপনি কি রাজি? আফরিনের গলা শুকিয়ে গেল। সে চোখ তুলে একবার রনির দিকে তাকালো। রনি শান্ত চোখে তাকিয়ে আছে তার দিকে। আফরিনের চোখ ভিজে উঠল। সে খুব আস্তে করে বলল, জি রাজি। চারপাশে আলহামদুলিল্লাহ ধ্বনি উঠল। কিছুক্ষণ পর কাজী সাহেব রনির দিকে তাকালেন। আপনি রাজি? রনি বিন্দুমাত্র দেরি না করে বলল, জি রাজি। কাবিননামায় সই করার সময় আফরিনের হাত এত কাঁপছিল যে কলম ঠিকমতো ধরতেই পারছিল না। হঠাৎ রনি আস্তে করে বলল, তাড়াহুড়োর কিছু নেই, আস্তে ধীরে ঠান্ডা মাথায় সাইন করো, আমি তোমার পাশে আছি। আফরিন অবাক হয়ে তাকালো। রনির চোখে ছোট্ট হাসি। মেয়েটার বুকটা হঠাৎ উষ্ণ হয়ে উঠল। সই শেষ হতে সবাই দোয়া করতে লাগলো। আমেনা বেগম কাঁদছেন। মাহবুব রহমান আবেগে বারবার চোখ মুছছেন। আর আফরিন, সে নিঃশব্দে বসে আছে। তার এখনো বিশ্বাস হচ্ছে না যে মানুষটাকে সে এতদিন নিঃশব্দে ভালোবেসেছে, আজকে সেই মানুষটাই তার পাশে বসে আছে, তার স্বামী হয়ে। রাত অনেক হয়ে গেছে। এক এক করে আত্মীয়রা সবাই চলে গেছে।
ড্রয়িং রুমের আলো নিভে গেছে প্রায়, শুধু করিডোরের হলুদ আলোটা জ্বলছে। আফরিন নিজের রুমে বিছানার এক কোণে চুপচাপ বসে আছে। লাল শাড়ির আঁচলটা শক্ত করে চেপে ধরে রেখেছে। তার বুকের ভেতর এখনো ধুকপুক করছে। আজকে সকালেও সে ভাবেনি দিনের শেষে সে রনির স্ত্রী হয়ে যাবে। দরজায় হঠাৎ টোকা পড়ল। আফরিন চমকে উঠল। রনি বলল, আমি ভেতরে আসতে পারি? এটা শুনে আফরিনের গলা শুকিয়ে গেল। সে আস্তে করে বলল, জি। রনি দরজা খুলে ভেতরে ঢুকলো। সাদা পাঞ্জাবিটা এখনো পরা, চোখে মুখে ক্লান্তি, কিন্তু সেই সাথে অদ্ভুত শান্ত ভাব। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর রনি আস্তে করে বলল, আমি বুঝতে পারছি না কোথা থেকে কথা শুরু করা উচিত। আফরিন মাথা নিচু করে মৃদু হেসে বলল, আমিও বুঝতে পারছি না। রনি হালকা হাসল। সে কিছুটা দূরে সোফায় বসে বলল, তুমি ভয় পাচ্ছ? আফরিন কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে মাথা নেড়ে বলল, হ্যাঁ। রনি প্রশ্ন করল, আমাকে? আফরিন এবার চোখ তুলে তাকালো। তারপর বলল, আপনাকে হারানোর ভয়। আজকে সবকিছু এত হঠাৎ হয়ে গেল, এখনো মনে হচ্ছে আমি ঘুমিয়ে আছি। ঘুম ভাঙলে হয়তো সব শেষ হয়ে যাবে। রনি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব ধীরে বলল, আমি জানি না ভবিষ্যতে আমি কতটা ভালো স্বামী হতে পারবো, কিন্তু একটা জিনিসের প্রতিশ্রুতি দিতে পারি, তোমাকে কখনো অসম্মান করব না, কখনো একা ফেলে যাব না। আফরিনের চোখ আবারও ভিজে উঠল। রনি আবার বলল, একটা কথা। আফরিন বলল, জি। রনি বলল, আমাকে সময় দিও, আমি সত্যিই চেষ্টা করতে চাই। আফরিন ঠোঁট কামড়ে চোখের পানি আটকে বলল, আমি অপেক্ষা করতে পারবো, যতদিনই লাগুক। রনি তাকিয়ে রইল মেয়েটার দিকে। এই মেয়েটা কিভাবে এত নিঃস্বার্থ হতে পারে? সে কিছুতেই বুঝতে পারছে না। হঠাৎ পরিবেশটা অস্বস্তিকর নীরব হয়ে গেল। রনি গলা খাকারি দিয়ে বলল, আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ সমস্যা হয়েছে। আফরিন অবাক হয়ে তাকিয়ে বলল, কি সমস্যা? রনি চারপাশে তাকিয়ে অসহায়ের মতো বলল, এই রুমে তো একটা বেড, আমি আজকে সোফায় ঘুমালে সকালে কোমর ভেঙে যাবে নিশ্চিত। কয়েক সেকেন্ড চুপ থাকার পর আফরিন হঠাৎ হেসে ফেলল। আজকে অনেকদিন পর তার হাসিটা সত্যিকারের লাগছে। রনি মুচকি হেসে বলল, অবশেষে হাসলে, আলহামদুলিল্লাহ। আফরিন লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলল। রনি বলল, রিল্যাক্স, আমি তোমাকে অস্বস্তিতে ফেলবো না। বেড এত বড়, মাঝখানে 3 হাত দূরত্ব রেখে ঘুমানো সম্ভব। আফরিনের গাল লাল হয়ে গেল। আপনি এমন কথা সিরিয়াস মুখে কিভাবে বলেন? রনি বলল, আমি পুলিশ মানুষ, সিরিয়াস থাকাটা প্রফেশনাল রোগ। আফরিন আবার হেসে ফেলল। রনি সেই হাসিটার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তার বুকের ভেতর হঠাৎ খুব অদ্ভুত শান্ত একটা অনুভূতি জন্ম নিল। অনেকদিন পর এই ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে না। গভীর রাতে আফরিন বিছানার একপাশে শুয়ে আছে, তার ঘুম আসছে না। হঠাৎ খুব আস্তে রনির কণ্ঠ শোনা গেল, আফরিন, ঘুমিয়েছ? আফরিন বলল, না। কিছুক্ষণ নীরবতা। তারপর রনি ধীরে বলল, থ্যাংক ইউ। আফরিন অবাক হয়ে বলল, কিসের জন্য? রনির চোখ ছাদের দিকে স্থির। এতদিন আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসার জন্য। আফরিনের বুকটা হঠাৎ কেঁপে উঠল। সে খুব আস্তে বলল, আপনি জানেন, আমি কখনো চাইনি আমাকে আপনার জোরপূর্বক ভালোবাসতেই হবে, শুধু আপনার পাশে থাকতে চেয়েছি। রনি চোখ বন্ধ করল। তার ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটল। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল তার জীবনে এমন একজন জীবনসঙ্গী পাঠানোর জন্য। 2 মাস কেটে গেছে। সময়ের সাথে অনেক কিছু বদলেছে, আবার অনেক কিছু একই রয়ে গেছে। রনি আর আফরিন এখন মাহবুব রহমানদের বাড়ির সামনে গলিতেই ছোট্ট একটা বাড়ি ভাড়া নিয়ে থাকে। দোতলা ছোট বাসা, বারান্দার টবে লাগানো আফরিনের ফুল গাছ, ড্রয়িং রুমে বইয়ের ছোট সেলফ, আর দেয়ালে টাঙানো একটা ফ্রেম যেখানে বিয়ের দিনের ছোট্ট ছবি। বাহিরে থেকে দেখলে সংসারটা শান্ত স্বাভাবিক, কিন্তু ভেতরে এখনো একটা অদৃশ্য দূরত্ব আছে। রনি নিজের দায়িত্বে কখনো কমতি রাখে না। ডিউটিতে যাওয়ার আগে আফরিন খেয়েছে কিনা দেখে যায়, রাতে ফিরতে দেরি হলে ফোন করে জানায়, বাজার করে আনে, ওষুধ খেতে মনে করিয়ে দেয়। আর আফরিনও নিঃশব্দে সংসারটা আগলে রাখে। রনির ইউনিফর্ম ইস্ত্রি করা, রাত জেগে অপেক্ষা করা, ক্লান্ত হয়ে ফিরলে চুপচাপ চা বানিয়ে দেওয়া, সবকিছুতেই যত্ন। তবুও তাদের সম্পর্কটা এখনো অভ্যাস আর দায়িত্ব এর মাঝামাঝি কোথাও আটকে আছে। এক সন্ধ্যায় আফরিন রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছিল। ঠিক তখন রনি এসে বলল, কালকে কিন্তু রাকিবের গায়ে হলুদ, সব প্রস্তুতি শেষ। আফরিন মুচকি হেসে বলল, আপনার বন্ধুর বিয়ে, আপনি দেখেন। রনি হালকা হেসে সোফায় বসল। রাকিবেরও অবশেষে বিয়ে ঠিক হয়েছে। তার অফিসের পিএ সাদিয়ার সাথে প্রায় 1 বছরের সম্পর্ক ছিল। 2 পরিবারের সম্মতিতেই বিয়েটা হচ্ছে। আফরিন চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, আপনি খুশি? রনি কাপ হাতে নিয়ে বলল, অনেক। ঠিক তখনই রনির অফিসিয়াল ফোনটা বেজে উঠল। সে ফোন কানে দিতেই ওপাশ থেকে ভেসে এলো উত্তেজিত কণ্ঠ, স্যার, রাসেলকে আটক করা হয়েছে, আরেকজনও আছে তার সাথে। রনির চোখ মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল। আমি আসছি, কাউকেই ছাড়বে না।
ফোন কেটে যেতে আফরিন বুঝে গেল বড় কিছু হয়েছে। সে বলল সাবধানে থাকবেন। রনি কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে মাথা নেড়ে বেরিয়ে গেল। রাতে থানার ভেতর অস্বাভাবিক উত্তেজনা। কনস্টেবলরা ছোটাছুটি করছে। জিজ্ঞাসাবাদ কক্ষের সামনে কড়া নিরাপত্তা। রনি দ্রুত ভেতরে ঢুকতেই এক অফিসার দাঁড়িয়ে স্যালুট দিল। স্যার, আসামিরা ভেতরে আছে। রনি দরজা খুলে ভেতরে ঢুকলো। ভেতরে চেয়ারে হাত করা পরা অবস্থায় বসে আছে দুজন। একজন রাসেল, আর অন্যজনকে দেখে রনি থমকে গেল, কারণ সে আর কেউ নয়, রনির সৎ ভাই পাভেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সৎমায়ের অপবাদ গল্পের 10 নম্বর পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।